ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি বা নেটওয়ার্কের সংগঠন। প্রথমে আমাদের জানতে হবে যে টপোলজি কি। এটা তোমরা ক্লাস 8-9 পড়ে আসছো। ক্লাস 8-9 তোমাদের আইসিটি বইয়ে টপোলজি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো সেখান থেকে আমরা একটু অ্যাডভান্স ভাবে চিন্তা ভাবনা করবো টপোলজি কিভাবে আসলে তৈরি করা হয়। প্রশ্ন হচ্ছে যে টপোলজি এর শাব্দিক অর্থটা কি। আমরা যদি বলি যে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, টপোলজি এর শর্ট অর্থ হচ্ছে একটা কৌশল বা একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়মের মাধ্যমে একাধিক ডিভাইসকে কানেক্ট করা হয়। এখানে একাধিক ডিভাইস বলতে শুধুমাত্র কম্পিউটার হবে না, এখানে কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেকশন হতে পারে, আবার তোমার বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের সাথে অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে কানেকশন হতে পারে। তোমাদের এইটা বলা হয়েছে যে সাধারণত কম্পিউটারের ভিতরে কম্পিউটারের কানেকশনটা হচ্ছে একটা টপোলজি বা সংগঠন। কিন্তু আমরা এখন একটু অ্যাডভান্স লেভেলে থিঙ্কিং করবো, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র কম্পিউটারের সাথে কম্পিউটারের কানেকশন হবে না, আমাদের কানেকশনটা হবে বিভিন্ন ডিভাইসের মধ্যে। সেটা হতে পারে একটা রাউটার থেকে কম্পিউটার, একটা কম্পিউটার থেকে হাব, একটা হাব থেকে সুইচ, অথবা তোমার হচ্ছে একটা রিপিটার থেকে একটা কম্পিউটার, অথবা ব্রিজ থেকে একটা কম্পিউটার, অথবা ব্রিজের সাথে ব্রিজের কানেকশন। অর্থাৎ বলা হচ্ছে যে নেটওয়ার্কের ভিতরে অন্তর্ভুক্ত যে কোনো ডিভাইসের সাথে সংযোগ কানেকশন বা কৌশলকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তো আমাদের বইয়ে নেটওয়ার্ক টপোলজি দেওয়া আছে 6টা, কিন্তু এর বাইরেও আরো 2টা টপোলজি আছে। এই 2টা টপোলজি সাধারণত আমাদের বইয়ে উল্লেখ নাই, তারপরে এটা আমি একটু উল্লেখ করি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। পরীক্ষাতে আসলে এই 2টা আবার লেখার প্রয়োজন নাই। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে 6টা টপোলজির নাম দেওয়া আছে: বাস, রিং, ট্রি, স্টার, মেশ এবং হাইব্রিড। এই যে 6টা টপোলজি, এই 6টা টপোলজির বাইরেও টপোলজি আছে। একটা হচ্ছে তোমার পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। আরেকটা হচ্ছে যে তোমার 2 নাম্বারটা হচ্ছে ডেইজি কানেকশন বা ডেইজি টপোলজি, ডেইজি টপোলজি। তো ডেইজি আমরা জানি যে ডেইজি একটা ফুলের নাম, তাই না? ফুলের পাপড়িগুলা খুব সুন্দরভাবে দেখবে একটার সাথে একটা কানেক্টেড থাকে, তো সেখান থেকে আসলে নামকরণ করা হয়েছে ডেইজি টপোলজি। তবে এই 2টা টপোলজির নাম বই সাধারণত উল্লেখ থাকে না, তবে বোঝানোর সুবিধার্থে আমাকে অবশ্যই যেটা ব্যাখ্যা করতে হবে। তারপরে আমরা এখানে বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড, এই 6টা সম্পর্কে আমি 6টা সম্পর্কে ব্যাখ্যা করব। সো আমরা এখন দেখবো যে প্রথম আসি পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তোমরা আগে পয়েন্ট টু পয়েন্ট বুঝে নাও, তারপরে আমরা এই বাকি 6টা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। দেখো, যদি আমি বলি পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, আমার এখানে বাম সাইডে আছে বাস টপোলজি। এই বাস টপোলজি বোঝার পূর্বে তোমাদের জানতে হবে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি কি জিনিস। পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, আমরা কিন্তু বলেছি টপোলজি হচ্ছে নেটওয়ার্কের ভিতরে ডিভাইস গুলা কানেকশন দেওয়ার একটা কৌশল বা একটা নির্দিষ্ট ট্রিক্স বলতে পারো। তোমার কাছে মনে করো 2টা কম্পিউটার আছে, 3টা কম্পিউটার আছে, বা একাধিক কম্পিউটার আছে। তুমি কম্পিউটার গুলোকে কিভাবে কানেকশন দিবা বা কি উপায়ে কানেকশন দিবা, তার যে কৌশল, এই কৌশলটা মূলত টপোলজি। সেখানে আমি যদি বলি পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, সেটা হচ্ছে যে মনে করো একটা কম্পিউটার, এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পিউটার, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পিউটার। সাধারণত সিঙ্গেল কম্পিউটারের ভিতরে যখন আমরা নেটওয়ার্ক তৈরি করব, তখন আমাদের কানেকশন দিতে হবে, একেবারে ডিরেক্টলি কানেকশন দিতে হবে, তাই না? এখানে আমাকে একটা ডিরেক্ট কানেকশন ওয়ে তৈরি করতে হবে। তো এটা মূলত হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো প্রশ্ন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে কি হয়? সাধারণত কম্পিউটার 1 এর সাথে কম্পিউটার 2 এখানে তোমার ফুল ডুপ্লেক্স মোডে অর্থাৎ বাই ডিরেকশনাল মোডে ডেটা পাঠায়। এখানে উভয় দিকেই কিন্তু ডেটা বা সিগন্যাল পাঠাতে পারে। তার মানে হচ্ছে এই কম্পিউটারের পোর্ট থাকবে 2টা, একটা হলো সেন্ডার পোর্ট আর একটা হলো রিসিভার পোর্ট। সিমিলারলি এই কম্পিউটারের পোর্ট থাকবে 2টা, একটা হলো সেন্ডিং পোর্ট আর একটা হচ্ছে রিসিভিং পোর্ট। প্রত্যেকটা ডিভাইসে এখানে 2টা করে পোর্ট থাকবে, সেন্ডিং এবং রিসিভিং পোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য সাধারণত ডিভাইস গুলাকে আমরা যখন ডিরেক্ট ভাবে কানেকশন করি, তখন যদি কখনো আমাদের ডিস্টেন্সটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মিডলে অন্য কোনো ডিভাইস সংযোগ করে কাজ করাতে হবে, সেটা হতে পারে রিপিটার। তো প্রশ্ন হচ্ছে যখন আমাদের এই কেবলের লেন্থটা বেশি হয়ে যায়, অনেক সময় আমাদের সিগন্যাল স্ট্রেন্থ কমে যেতে পারে, বা সিগন্যাল স্ট্রেন্থ অনেক সময় হচ্ছে তোমার এফিসিয়েন্সি কমে যেতে পারে। তার জন্য অনেক সময় এখানে রিপিটার সিগন্যালও লাগানো হয়। তো রিপিটার এখানে লাগিয়ে সাধারণত দুইটা ডিভাইসের ভিতরে আমাদের এই সিগন্যাল স্ট্রেন্থটা ঠিক রাখা হয়। যেমন হতে পারে, মনে করো যে আমি একটা ডিশের কেবল কল্পনা করি। ডিশের কেবলে মনে করো এটা আছে একটা তোমার হচ্ছে সেন্ডার, এটা মনে করো তোমার টার্গেট, অর্থাৎ আমি সেন্ডার থেকে পাঠাচ্ছি টার্গেটে, মানে আমার রিসিভার, তাই না? এটা হচ্ছে আমার রিসিভার, আর এটা মনে করো একটা টার্গেট বা রিসিভার, আর এটা হচ্ছে সেন্ডার।
তো সেন্টার থেকে যদি রিসিভারের ডিসটেন্স একটু বেশি হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যদি আমি এখানে কোয়াক্সিয়াল কেবল ইউজ করি সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের দুইটা আছে কেবল, একটা 10^2 আর একটা হলো 10^5। তো 10^5 যখন আমরা ইউজ করবো তখন আমাদের 500 মিটার অন্তর অন্তর রিপিটার ইউজ করতে হবে। তো মনে করো যে আমি সেন্টার থেকে পাঠাবো একটা টার্গেটে, তখন আমাকে একটা মিডলে একটা ডিভাইস অ্যাড করে নিয়ে আমাদের সিগন্যালটাকে বুস্ট আপ করে পাঠাতে হবে। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন সাধারণত দুইটা ডিভাইসের মাধ্যমে কানেকশন দেওয়া যায়, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আরেকটা হচ্ছে ডেইজি নেটওয়ার্ক বা ডেইজি টোপোলজি। তো ডেইজি টোপোলজিটা কেমন দেখো, ডেইজি টোপোলজিটা হচ্ছে যে সাধারণত ডিভাইসগুলো কানেকশন থাকবে একটা সিঙ্গেল লাইনের, কিন্তু সেই সিঙ্গেল লাইনের ভিতরে আমি এটা আগে ড্রয়িং করি তোমাদের সুবিধা হবে। মনে করো এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে আমি আরো কয়েকটা কম্পিউটারকে একটা একই ডিরেকশনে একই পথে আমি কানেকশন করে দিচ্ছি। ধরে নাও এটা একই ডিরেকশনে একই পথে একটার সাথে একটা কানেক্টেড, এবং এটা উভয় দিকে তারা ডেটা পাঠাতে পারবে। এটাকে বলা হচ্ছে একটা ডেইজি নেটওয়ার্ক বা ডেইজি টোপোলজি। তাহলে এখানে মূলত হচ্ছে আমাদের টোপোলজির ক্ষেত্রে আমরা অনেক সময় একটা রিং তৈরি করি। তো এখানে রিং এর সাথে সম্পর্ক হচ্ছে সাধারণত প্রথম কম্পিউটারের সাথে শেষ কম্পিউটারে কানেকশন দিতে হয়, এটা হচ্ছে রিং নেটওয়ার্ক। কিন্তু আমাদের ডেইজি নেটওয়ার্কে তোমার প্রথম কম্পিউটারের সাথে আমাদের শেষ কম্পিউটার যেটা আছে, এটা মনে করো কম্পিউটার নাম্বার 4, এই প্রথমটার সাথে শেষটার কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ এখানে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে শুধুমাত্র তোমার প্রথম থেকে 4 নাম্বার পর্যন্ত সবগুলা পরপর সিরিয়ালি কানেক্টেড থাকবে, এবং প্রথম কম্পিউটারের সাথে কানেকশন থাকবে শুধুমাত্র একটা সিঙ্গেল কম্পিউটার, এবং শেষ কম্পিউটারের সাথে কানেকশন থাকবে শুধুমাত্র একটা সিঙ্গেল কম্পিউটার। কিন্তু মিডলে যে দুইটা আছে এটা দেখো আবার কানেকশন থাকবে কার সাথে, এটার সাথে থাকবে আবার এটার সাথে থাকবে। তার মানে মিডলে গুলা যেটা আছে এগুলো হচ্ছে উভয়ই দুইটার সাথে কানেক্টেড আছে। তাহলে আমাদের মিডলের কম্পিউটার একই সাথে কি থাকবে, এখানে সেন্ডিং এবং রিসিভিং পোর্ট, এখানে সেন্ডিং এবং রিসিভিং পোর্ট থাকবে। অর্থাৎ আমাদের মিডলে যে কম্পিউটারটা আছে সেখানে এখানে তোমার সেন্টার থাকবে, রিসিভার থাকবে, আবার এখানেও কি থাকবে, এখানেও থাকবে সেন্টার এবং রিসিভার। কারণ আমার মিডলে যে কম্পিউটারটি আছে এই কম্পিউটারকে পাঠাবে, আবার এখান থেকে ডেটা আবার সে গ্রহণ করবে, আবার সিমিলারলি 2 নম্বর কম্পিউটারে পাঠাবে আবার গ্রহণ করবে। তাহলে এখানে আমার 2 নম্বর কম্পিউটারের পোর্ট থাকছে কয়টা, সেন্টার রিসিভার, সেন্টার রিসিভার। তার মানে এখানে আমার দুইটা সেন্ডিং পোর্ট আর দুইটা রিসিভিং পোর্ট। কিন্তু আমার 1 নম্বর কম্পিউটারে শুধুমাত্র কি সিগন্যাল পাঠাবে আর সিগন্যাল রিসিভ করবে, অর্থাৎ এখানে পোর্ট থাকবে মাত্র দুইটা, একটা সেন্ডিং পোর্ট আর একটা হবে রিসিভিং পোর্ট। এটা মূলত একটা ডেইজি নেটওয়ার্ক বা ডেইজি টোপোলজি। এটা সাধারণত অতটা ব্যবহার করা হয় না, কারণটা হচ্ছে সাধারণত আমাদের রিং নেটওয়ার্কে আমরা প্রথমটার সাথে লাস্টেরটা একটা ওয়েতে কানেকশন করে দিই, সেটা হচ্ছে আমাদের রিং নেটওয়ার্ক। তো আমরা যখন রিংটা ব্যাখ্যা করব তখন তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। এখন আমরা আমাদের বইয়ের যে টোপোলজি গুলো উল্লেখ আছে আমি সেগুলো ব্যাখ্যা করছি। আমাদের বইয়ে উল্লেখ আছে প্রথমে আছে কি বাস টোপোলজি। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের এখানে লেখা আছে বাস। তো প্রথমে জানতে হবে বাস টোপোলজি কি বা বাস নেটওয়ার্ক কি। বাস টোপোলজি হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি একটু ভিডিওটা প্লে করে দিচ্ছি, তারপর আমি ব্যাখ্যা করছি। ওকে, সবাইকে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আচ্ছা দেখো, বাস টোপোলজি হচ্ছে, ওয়েট করো, আমার মনে হয় তোমরা শুধুমাত্র আমার আগের স্ক্রিনটা দেখছো, আমি ফুল স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখন শুধুমাত্র একটা দেখো যে ব্লু কালারের স্ক্রিন চলে আসছে, আসছে কি? জি স্যার। আচ্ছা, তো বাস টোপোলজিতে যেটা আছে দেখো, এখানে একটা মূল যে কেবলটি আছে কেন্দ্রীয় কেবল, সেটাকে বলা হচ্ছে আমাদের বাস। এখানে যে আমাদের মূল কেবলটাকে বলা হচ্ছে বাস, অর্থাৎ ভিতরে যে কেবলটা এখানে আছে এই কেবলটাকে আমরা বলছি বাস। সো বাস ইজ দ্য ফিজিক্যাল লাইন। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাস কি, তখন বলতে হবে কি বাস একটা ফিজিক্যাল লাইন বা ফিজিক্যাল কেবল। এখন এই যে ফিজিক্যাল লাইন বা ফিজিক্যাল কেবল, সেটা হচ্ছে আমরা জানি আমাদের ফিজিক্যাল মিডিয়াম 3 প্রকার। একটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল, একটা কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তো সাধারণত আমরা বাস টোপোলজির ক্ষেত্রে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য সাধারণত আমরা এখানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। অনেকে কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করতে পারে, তবে আমাদের সবথেকে বহুল ব্যবহৃত কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কারণ এখানে মেইনটেনেন্স এবং আমাদের ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ। এর জন্য এখানে আমাদের বাস টোপোলজির ক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার কেবলটা ব্যবহার করি। এখানে যে কেবলটা ব্যবহার করা হচ্ছে এই কেবলটাকে বলা হলো ফিজিক্যাল লাইন বা ফিজিক্যাল বাস অথবা একটা কেবল।
যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাস কি, তখন সংখ্যাটা হবে বাস একটা ফিজিক্যাল লাইন বা একটা কেবল যার ভিতর দিয়ে বিট প্রবাহিত হয়। তো প্রশ্ন হচ্ছে এখানে বাসের ভিতরে যখন ডেটাগুলা কমিউনিকেশন করে তখন প্রত্যেকটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যখন ডেটাগুলো পাঠায় তখন যে কম্পিউটার প্রথমেই ডেটা পাঠানো শুরু করবে তাকে বলা হবে মাস্টার কম্পিউটার। অর্থাৎ যখনই এখানে দেখো কম্পিউটার আছে 6টা, তো আমি যদি বলি যে এই 6টা কম্পিউটারের মধ্যে আমার প্রথম কম্পিউটার মনে করো সিগন্যাল পাঠাচ্ছে এইটা, আমি কল্পনা করছি যে আমার মনে করো প্রথম কম্পিউটারটা হচ্ছে এইটা। এখন তুমি যদি কল্পনা করো যে এটা হচ্ছে আমার নাম্বার 1 কম্পিউটার, এই কম্পিউটার যখন সিগন্যালটা পাঠাবে তখন এটা হবে আমাদের মাস্টার কম্পিউটার। অর্থাৎ এইটা তখন কাজ করবে আমার হোস্ট কম্পিউটার হিসেবে এবং সবগুলো কম্পিউটার তখন সেবা নিবে। প্রশ্ন হচ্ছে যখন এই মাস্টার কম্পিউটার ডেটা পাঠাবে তখন সে এই সবগুলোর ভিতরে ডেটাটা পাঠিয়ে দিবে, অর্থাৎ সবগুলো কম্পিউটার ডেটা কিন্তু পেয়ে যাবে একবারে, তাই না? সুতরাং বাস্তব পদ্ধতিতে হচ্ছে ডেটাগুলো যখন যায় তখন হচ্ছে ডেটাগুলোর ভিতরে সাধারণত ব্রডকাস্টিং মোডে ডেটাগুলো প্রবাহিত হয়। তো ব্রডকাস্টিং মোড আমরা বলেছিলাম যখন কোনো সেন্টার ডেটা পাঠায় তখন সবগুলো রিসিভার একবারে সিগন্যালটা পেয়ে যায়, এটাকে বলা হয় ব্রডকাস্টিং মোডে সিগন্যালগুলো পাঠায়। এখন প্রশ্ন হচ্ছে যখন কোনো কম্পিউটার একাধিক কম্পিউটারের কাছে সিগন্যাল পাঠাবে তখন কিন্তু অনেক সময় আমাদের ডেটা কলিশন হতে পারে। আবার এমনও হতে পারে যে উভয় কম্পিউটার উভয় দিকে ডেটা মনে করো প্রবাহিত করার চেষ্টা করছে। এখানে মনে করো 1 নম্বর কম্পিউটার পাঠাচ্ছে, এটা আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6, মনে করো 1 নাম্বার পাঠাচ্ছে 6 নাম্বারকে। এখন প্রশ্ন হচ্ছে যখন 1 নাম্বার 6 নাম্বারকে পাঠালো তখন কিন্তু সেই কম্পিউটার ডেটা আবার সবগুলাই চলে যাচ্ছে, 2 যাচ্ছে 3 যাচ্ছে 4 যাচ্ছে 5 যাচ্ছে আবার 6ও যাচ্ছে। তাহলে এটা মূলত পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হচ্ছে না। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, যেমন এখানে তোমার সরাসরি সোর্স থেকে যাবে টার্গেটে, তাই না? এখানে আর কোনো মিডলে কোনো তোমার সমস্যা হবে না, এখানে সরাসরি সোর্স এবং টার্গেট এর ভিতরে যাবে। কিন্তু বাস্তব পদ্ধতিতে সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা হয় না। এখানে যখন কোনো কম্পিউটার সিগন্যাল পাঠায় সেখানে সবগুলো কম্পিউটার সিগন্যালটা সেখানে সে রিসিভ করে, কিন্তু কোনো মানে সবগুলো সিগন্যালে সবগুলো কম্পিউটারে সিগন্যাল যাবে কিন্তু অন্য কম্পিউটারগুলো সিগন্যালটা রিসিভ করবে না। বিষয়টা হচ্ছে এমন যে মনে করো যে তুমি আমার ঠিকানায় কোন একটা ডেটা পাঠালাম। এখন আমার এই যে বিল্ডিং এর ধরে নাও, আমার বিল্ডিং এর ধরে নাও হচ্ছে 5 তলা, আমার বিল্ডিং 7 তলা বিল্ডিং এবং প্রত্যেক তলায় 2টা করে আছে ইউনিট। তো সেক্ষেত্রে মনে করো আমি গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে আমার যে বাকি তলাগুলো আছে এখানে ধরে নাও যে 12টা আছে মোট, হচ্ছে তোমার 12টা আছে, আলাদা আলাদা রুম আছে বা আলাদা আলাদা ফ্ল্যাট আছে 12টা। এখন আমার এই যে লোকটা আমাকে হচ্ছে পার্সেল নিয়ে আসলো, তুমি আমাকে যেটা পাঠালা, সেই লোকটা এসে কিন্তু সবগুলাই যখন ঘুরবে সবগুলা মনে করো সে ইউনিটে যাচ্ছে, সবগুলা ইউনিটে যাওয়ার পরে নক করবে, করার পরে সবাই কিন্তু দরজা খুললো, বাট যখনই দেখলো যে পার্সেলটা তার না তখন সেটা সে ফেরত দিল, ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে যখনই আমার রুমে আসলো তখনই কিন্তু আমি পার্সেলটা গ্রহণ করলাম। অর্থাৎ যখন 1 নম্বর কম্পিউটার সিগন্যাল পাঠাবে তখন সবগুলো কম্পিউটারে যাওয়ার পরে সবগুলো কম্পিউটার চেক করবে এটা কি আসলে তার ডেটা। যদি তার ডেটা না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে ডেটাগুলো রিসিভ করবে না, অর্থাৎ সে তখন সরাসরি ডেটাগুলো ফেরত পাঠিয়ে দিবে। তো ফেরত পাঠিয়ে দিবে বলতে সেই ডেটাগুলো আবার এই কেবল দিয়ে ফিরে আসবে, এই কেবল দিয়ে ফিরে আসবে, এই কেবল দিয়ে ফিরে আসবে, তখন এই কেবলের ভিতরে একটা কলিশন তৈরি হবে, যেটা কলিশন তৈরি হবে, কিন্তু আমার 6 নম্বর কম্পিউটারটা ডেটা রিসিভ করবে। তো প্রশ্ন হচ্ছে কেমনে বুঝবে যে 6 নম্বর কম্পিউটার আমার সিগন্যালটা আসছে? বোঝার উপায়টা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে একটা থাকে পোর্ট অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। 6 নম্বর কম্পিউটারে যে পোর্ট আছে সেখানে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কিন্তু সবগুলো কম্পিউটারে থাকবে। তো সাধারণত 1 নম্বর কম্পিউটার সেই পোর্ট অ্যাড্রেসটাকে আগে সিলেকশন করে আমাকে পাঠিয়ে দিবে ডেটা 6 নম্বর কম্পিউটারে। অর্থাৎ যখন 6 নম্বর কম্পিউটারের পোর্ট অ্যাড্রেসের সিগন্যালটি আসবে তখন এই পোর্টটা ওপেন হবে, পোর্টটা সম্পূর্ণ চালু হয়ে যাবে এবং সিগন্যালটা সে রিসিভ করবে। এটা হচ্ছে আমাদের বাস্তব প্রণালীর মূল ফাংশন। এখন বাস্তব প্রণালীর অসুবিধা কি অসুবিধা কি? সাধারণত ছোট্ট একটা জায়গায় নেটওয়ার্ক তৈরি করার জন্য এটা প্রণালীটা খুবই ভালো, ল্যান্ড নেটওয়ার্কের জন্য এটা খুবই ভালো, কিন্তু অসুবিধাটা হচ্ছে কি? অসুবিধাটা হচ্ছে এখানে ডেটা কলিশন অনেক বেশি হয়, এখানে সিগন্যালের এফিসিয়েন্সি অনেক কমে যায় যদি কখনো ডেটাগুলা অনেক ট্রাফিক বেড়ে যায় এই ক্ষেত্রে, অর্থাৎ যখন সিগন্যালটা বিভিন্ন দিকে চলাফেরা করে তখন কিন্তু আমাদের এখানে কলিশনটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে এই কেবলটা নষ্ট হয়ে যায় তখন আমাদের পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়। অর্থাৎ এখানে এই কেবলটা হচ্ছে নেটওয়ার্ক ব্যাকবোন, এই কেবলটা কি নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে কাজ করে, এই জন্য বলা হচ্ছে কেবলটা যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। নাও এখন আমরা আসবো বাস্তব প্রণালীর পরে, দেখে আসি।
রিং টপোলজি। দেখো এরপরটা ছিল রিং টপোলজি। তুমি দেখতে পাচ্ছ রিং টপোলজি? जी सर। ওকে, আচ্ছা এরপরে আসি রিং টপোলজি সংজ্ঞাটা কি এবং রিং টপোলজি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। রিং টপোলজিতে বলা হচ্ছে যে সবগুলো কম্পিউটার কানেকশন থাকবে একটা বৃত্তাকার নোডের মাধ্যমে, একটা বৃত্তাকার পথে কানেকশন থাকবে। যেমন এখানে 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার একটা বৃত্তাকার পথে কিন্তু ডেটা ফ্লো হচ্ছে। এখানে কিন্তু এমন না যে স্যার একটা রিং এর ভিতরে যে সিগন্যালটা যাচ্ছে ওই সিগন্যালটা আবার কিন্তু ব্যাকে ফিরে আসবে না, এখানে একটা সিঙ্গেল পথেই কিন্তু ডেটাগুলো ফ্লো হবে। তো রিং টপোলজির ক্ষেত্রে যখন তোমার একটা সিঙ্গেল পথে ডেটাগুলো ফ্লো হয় সেক্ষেত্রে কি হয় দেখো, আমি এখানে একটা রিং টপোলজির ক্ষেত্রে আমি এখানে আমার এটা বেশ করে দিচ্ছি ইমেজটা। ওকে, দেখো রিং টপোলজির ক্ষেত্রে যেটা হয় সাধারণত এই যে কম্পিউটারগুলো একটা বৃত্তাকার রিং এর মধ্যে যখন সংযোগ থাকে তখন সাধারণত এখানে সিগন্যালগুলা একটা দিকে প্রবাহিত হয়, একটা দিকে প্রবাহিত হচ্ছে সিগন্যালগুলা, অর্থাৎ এখানে অবশ্যই হয় ক্লক ওয়াইজ হবে অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ হবে, অর্থাৎ যে যেভাবে সেট আপ করে। এখানে প্রত্যেকটা কম্পিউটারের তোমার একটা থাকবে সেন্ডার, একটা থাকবে রিসিভার। এ যদি সেন্ডার হয় তাহলে এই পোর্টটা হবে রিসিভিং পোর্ট, আবার এই যদি সেন্ডার হয় সেক্ষেত্রে তোমার এইটা হবে রিসিভিং পোর্ট, এটা হবে সেন্ডার পোর্ট, এটা হবে রিসিভিং পোর্ট, এটা হবে সেন্ডার পোর্ট, এটা হবে রিসিভিং পোর্ট, এটা হবে সেন্ডার পোর্ট। তাহলে ডেটাগুলো হচ্ছে একটা সার্কুলার পথে কিন্তু ডেটাগুলো প্রবাহিত হচ্ছে। তো সাধারণত রিং টপোলজিতে অনেক সময় আমরা এটাকে বলি টোকেন রিং বলা হয় বা টোকেন নেটওয়ার্ক বলা হয়। এটার নাম বলা হয় টোকেন রিং নেটওয়ার্ক। টোকেন মানে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে যে আমরা একটা সিগন্যাল পাঠানোর পূর্বে সাধারণত আমাকে সেখানে আগে একটা অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করতে হয়, অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করে সেখানে আমাকে একটা নির্দিষ্ট বিট পাঠাতে হয়, এই বিটকে বলা হয় টোকেন। তো যখন আমি মনে করো এটা আমার 1 নম্বর কম্পিউটার, এটা 2 নম্বর কম্পিউটার, 3 নম্বর কম্পিউটার, এটা 4 নম্বর কম্পিউটার, তো যখন আমি 1 থেকে 4 নম্বরে পাঠাবো আমার সিগন্যালটা কিন্তু কখনোই ক্লক ওয়াইজ মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে না। আমার যেহেতু এখানে 1 নম্বর কম্পিউটারের সেন্টারটা আছে ডান দিকে, তার মানে আমার এই 4 নম্বর কম্পিউটার পর্যন্ত সে সম্পূর্ণ ঘুরে আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে 4 নম্বর কম্পিউটারে যে আসবে 4 নম্বর কম্পিউটার কেমনে বুঝবে যে এটা হচ্ছে তার ডেটা। এখানে 2 নম্বর কম্পিউটারের ভিতরে সিগন্যালটা আসবে কিন্তু 2 নম্বর কম্পিউটার সিগন্যালটা পাঠিয়ে দিবে, কাকে পাঠিয়ে দিবে? 3 নম্বরকে। 3 নম্বর কম্পিউটার চেক করে দেখবে এটা কি তার ডেটা, যখন দেখবে যে না এই টোকেনটা আমার না, তখন সে টোকেনটা ফেরত দিবে কার কাছে? সেই টোকেনটা মানে ফেরত দিবে না, সে টোকেনটা সামনের দিকে পাঠিয়ে দিবে। তো টোকেন হচ্ছে অনেক সময় দেখবা আমরা অনেক সময় বিভিন্ন বড় কোনো আয়োজনে গেলে আমাদের অনেক সময় খাবারের টোকেন দেওয়া হয়, সেই টোকেনটা দিলে কিন্তু আমাদের খাবারটা দেওয়া হয়। তো সিমিলারলি এখানে টোকেনটা হচ্ছে একটা নির্দিষ্ট বিট প্যাটার্ন, যে বিট প্যাটার্নটা আগেই জেনারেট করা হয়। কিভাবে জেনারেট করা হয় সেটা হচ্ছে যে কম্পিউটারে পাঠাচ্ছে সেই কম্পিউটারের উপরে ভিত্তি করে টোকেনটা আগে জেনারেট করে এই কম্পিউটার পার্সোনালি সেটা তৈরি করবে। অর্থাৎ টোকেন হচ্ছে একটা নির্দিষ্ট বিটের অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা যখন তোমার কোন একটা কম্পিউটারে পাবে সেই কম্পিউটারে শুধুমাত্র রিসিভিং পোর্টটা অ্যাক্টিভ রাখবে এবং শুধুমাত্র ডেটাগুলোকে সে রিসিভ করবে, সে অন্য কোনো কম্পিউটারে আর পাঠাবে না। অর্থাৎ যদি 1 নম্বর কম্পিউটার 4 নম্বরকে পাঠায় সেক্ষেত্রে আমার 2 নম্বরে চেক করবে, 2 নম্বরে চেক করে দেখলো যে এই টোকেনটা আমার না, তখন সে 3-এ পাঠিয়ে দিল, 3 নাম্বার চেক করলো এই টোকেনটা আমার না, সে 4-এ পাঠিয়ে দিল। যখনই 4 নম্বর কম্পিউটার দেখলো যে এটা আমার টোকেন তখনই সে এটা সাথে সাথে সিগন্যালটা সে রিসিভ করবে। এটা হচ্ছে আমাদের রিং টপোলজির একটা প্রসেস। এখন রিং টপোলজিতে অসুবিধা হচ্ছে যদি কোনো কারণে আমাদের এই বৃত্তাকার নোডের কোনো একটা তার কেবল নষ্ট হয়ে যায় অথবা কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টোটাল রিংটা অকেজ হয়ে যায়, এটা একটা রিং টপোলজির অসুবিধা। তবে রিং টপোলজি খুব বেশি ব্যবহার করা হয় না, সাধারণত এই সুবিধা অসুবিধা সব মিলাই বিবেচনা করে আমাদের রিং টপোলজির ব্যবহারটা খুবই কম। তবে সাধারণত এটা স্মল পরিসরে কোনো একটা রুমের ভিতরে এই নেটওয়ার্ক তৈরি করা হয় রিং নেটওয়ার্ক। এরপরে আসি আমাদের পরের যে টপোলজি ছিল সেটা হচ্ছে স্টার টপোলজি। দেখো ওকে, এটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। প্রশ্ন হচ্ছে যে স্টার টপোলজি কাকে বলে? স্টার টপোলজি হচ্ছে তোমার একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে বা একটা কেন্দ্রীয় কম্পিউটার হতে পারে, একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, এটাকে বলা হবে স্টার নেটওয়ার্ক। তোমরা এটা পড়েছো, কেন্দ্রীয় ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ, যেকোনো একটা হতে পারে। তো কেন্দ্রীয় ডিভাইস যেটা হবে সেটা হাব অথবা সুইচ হিসেবে তুমি কল্পনা করতে পারো।
আমি এখানে একটু পেইন্টিং এ প্রেস করে দিই, আমি একটু কাট করে নিচ্ছি অসুবিধার জন্য। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা স্টার টপোলজি? जी सर। ওকে, বলা হচ্ছে স্টার টপোলজিতে সবগুলা কম্পিউটার বা সবগুলা ডিভাইস একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। এখন এখানে যে আমি কেন্দ্রীয় ডিভাইসটা কানেকশন দিব, এই কেন্দ্রীয় ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ। এই হাব অথবা সুইচকে বলা হয় একটা নেটওয়ার্ক ডিভাইস, যার কাজ হলো সিগন্যালটা হচ্ছে বিভিন্ন পোর্টে পাঠিয়ে দেওয়া। এখানে আমরা হাব অথবা সুইচ ব্যবহার করতে পারি, SWITCH। তো হাবের ব্যবহার এবং সুইচের ব্যবহার আমরা অবশ্যই ব্যাখ্যা করব, কখন আমরা হাব ব্যবহার করব, কখন আমরা সুইচ ব্যবহার করব। তো মনে রাখবা, হাব এমন একটা ডিভাইস যেটা হচ্ছে, আমরা এটাকে বলি হাবাগোবা ডিভাইস, কারণ হাবের পোর্টে যখন কোনো সিগন্যাল আসে, মনে করো হাবে এটা হচ্ছে তোমার এই পোর্টটা হলো রিসিভিং পোর্ট। তো ধরে নিচ্ছি আমার এই পোর্টে সিগন্যালটা আসছে, এই সিগন্যালটা আসছে কোন জায়গা থেকে? কোন একটা কম্পিউটার থেকে। ধরে নাও এটা একটা আমাদের মেইন কম্পিউটার, এটা হচ্ছে আমাদের সার্ভার কম্পিউটার। আমি মনে করি যে আমাদের এই সার্ভার থেকে আমাদের সিগন্যালটা আসছে কোথায়? আমাদের হাবে আসছে। এখন এই যে সার্ভার কম্পিউটার থেকে সিগন্যালটা হাবে আসলো, এই হাব তখন কি করবে? এই হাব তখন হচ্ছে তার অন্যান্য সেন্ডিং যে পোর্টগুলো আছে, তার এটা মনে করো একটা সেন্ডিং পোর্ট, আমি মনে করছি এটা একটা সেন্ডিং পোর্ট, এটা সেন্ডিং পোর্ট, অর্থাৎ হচ্ছে বিভিন্ন পোর্টে তোমার কানেকশন দেওয়া যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের সিগন্যালটা পাঠিয়ে দিবে। ঠিক আছে? অর্থাৎ হাবটা হচ্ছে আমাদের ডিভাইস যেটা হচ্ছে হাবের পোর্টে সংযুক্ত, সকল কম্পিউটারের সিগন্যালটা সে একবারে পাঠিয়ে দিবে। এখানে কিন্তু এমন না যে সে শুধুমাত্র টার্গেটকৃত কম্পিউটারকে পাঠাবে। আচ্ছা দেখো, আমার এই এখানে আমি যে ড্রয়িংটা করছি, আমার এই ড্রয়িং এর সাথে এই ড্রয়িং এর কোনো হচ্ছে মিল নাই, যদিও এটা একটা স্টার টপোলজি। অনেকেই মনে করতে পারে স্যার স্টার মানে তো সেটা এমন ভাবে আমি ডিজাইন করব, এটা হচ্ছে আমাদের স্টার এর শেপ। মনে করতে পারে যে এখানে একটা কম্পিউটার, 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 দিস ইজ কল্ড দ্য স্টার নেটওয়ার্ক। আসলে কিন্তু বিষয়টা এমন না। আমাদের স্টারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে কি, এটা আমরা ক্রস দিয়ে দিলাম। আমাদের স্টারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে কি, যে কেন্দ্রীয় একটা ডিভাইস থাকবে, যে কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, এটাকে বলা হচ্ছে স্টার নেটওয়ার্ক। এখন এই যে কেন্দ্রীয় ডিভাইসটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটর বা হাব, এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটর বা হাব, অনেকে সুইচ হিসেবে কাজ করাতে পারে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মাস্টার কম্পিউটার অথবা হোস্ট কম্পিউটার, এটা হচ্ছে আমার হোস্ট কম্পিউটার বা সার্ভার, মেইন সার্ভার। আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কম্পিউটার, এটা ক্লায়েন্ট কম্পিউটার 1, ক্লায়েন্ট কম্পিউটার 2, ক্লায়েন্ট কম্পিউটার 3, নাম্বারিং করে দিচ্ছি আমি। এরকম মনে করো অসংখ্য ক্লায়েন্ট কম্পিউটার আছে, এবং এই সবগুলা ক্লায়েন্ট কম্পিউটার তোমার সেবা নিচ্ছে কার কাছ থেকে? এই সার্ভার থেকে। এখন এই সার্ভার থেকে যখন সবগুলা ক্লায়েন্ট কম্পিউটার সেবা নিবে, তখন দেখো এটা কিন্তু তোমার সরাসরি কানেকশন হচ্ছে কার মাধ্যমে? তোমার হাবের মাধ্যমে। তাহলে এখানে হাবটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডিভাইস। কারণটা হচ্ছে হাব সবাইকেই কিন্তু সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে, এবং মনে রাখতে হবে যখন কোনো কম্পিউটার সিগন্যালটা পাঠায় তখন সবগুলো কম্পিউটার সিগন্যালটা একবারে পেয়ে দেয়। সাধারণত হাবের ক্ষেত্রে এটা ঘটে থাকে, এবং হাবকে বলা হয় হচ্ছে তোমার হাবাগোবা ডিভাইস, কারণ সে যখন সিগন্যালটা পাবে সে কিন্তু ওই সিগন্যালের ভিতরে কোনো নয়েজ থাকলে ফিল্টার করতে পারে না, সে নয়েজ থাকলে সেটাকে বাদ দিয়ে সেটাকে অ্যাম্পলিফাই করবে, সিগন্যালের কোনো স্ট্রেন্থ যদি কমে যায় সেটাকে অ্যাম্পলিফাই করতে পারে না। অর্থাৎ হাব যখন সিগন্যাল পাবে সে সবগুলো একবারে পাঠিয়ে দিবে। তাহলে এখানে কিন্তু হাব কাজ করছে কি হিসাবে? হাব কাজ করছে একটা ব্রডকাস্টিং ডিভাইস হিসেবে। কারণ আমরা বলেছিলাম যে ব্রডকাস্টিং মেথডটা হলো সিগন্যাল যখন পাবে তখন সবগুলো কম্পিউটারের সিগন্যালটা পাঠিয়ে দিবে, অথবা সবগুলো রিসিভারের সিগন্যালটা পাঠিয়ে দিবে। এর জন্য এটাকে বলা হয় ব্রডকাস্টিং ডিভাইস। কিন্তু যখন তুমি এখানে সুইচ ব্যবহার করবা তখন যেটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে শুধুমাত্র টার্গেটকৃত কম্পিউটারই শুধুমাত্র সিগন্যালটা পাবে। মনে করো আমার কম্পিউটার নাম্বার 1 পাঠাবে মনে করো কম্পিউটার নাম্বার 4 কে। তো আমাদের এই কম্পিউটার নাম্বার 1 কিন্তু সরাসরি এই সার্ভার থেকে কানেকশন নিয়ে কাজ করতে পারে। কম্পিউটার নাম্বার 1 কিন্তু যখন সিগন্যালটা পাঠাবে সে প্রথমে পাঠাবে কোথায়? সুইচে। সুইচে পাঠানোর পরে সুইচ কি করবে? সুইচ তখন এই পোর্ট অ্যাড্রেস গুলাকে আলাদা আলাদা ভাবে রিড করবে, আলাদা আলাদা ভাবে রিড করে দেখবে যে এই কম্পিউটার নাম্বার 1 পাঠিয়েছে কাকে? 4 কে। তখন সে সরাসরি 4 এর এই পোর্টটা অ্যাক্টিভ করে দেবে, তখন সরাসরি 4 কম্পিউটার সিগন্যালটা পেয়ে যাবে। আরেকটা হচ্ছে যদি তোমার কখনো এন কম্পিউটিং বিষয় আছে, এন কম্পিউটিং তোমরা
যদি কখনো গুগলে সার্চ দাও যে এন্ড কম্পিউটিং নেটওয়ার্ক, এন্ড কম্পিউটিং এর জন্য এটা একটা বেস্ট টপোলজি। এন্ড কম্পিউটিং বলতে বোঝানো হচ্ছে যে তোমার এখানে শুধুমাত্র একটা সার্ভার থাকবে আর বাকিগুলো থাকবে তোমার মনিটর। অর্থাৎ এখানে আমি যে কম্পিউটার 1 লিখেছি এখানে কোনো সিপিইউ থাকবে না, 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 জাস্ট কি থাকবে, জাস্ট থাকবে মনিটর। অর্থাৎ একটা কেন্দ্রীয় সার্ভার একটা সেন্ট্রাল সার্ভার থেকে সবগুলা মনিটর কাজ করবে। এবং এই বিজনেস চালু করে অ্যামাজন কোম্পানি, যেটা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, এটা 1990 এর দিকে তারা চালু করে। এটাকে তারা নাম দেয় EC2 মানে ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ একটা কেন্দ্রীয় সার্ভার থেকে সবগুলা ডিভাইসে কানেকশন দেওয়ার কৌশল, এটা কেন্দ্রীয় সার্ভার। এবং আমরা যেমন ভাবে ডিশের সংযোগ দিই, সিমিলারলি ওই সময় কোম্পানি একটা কেন্দ্রীয় সার্ভার থেকে বিভিন্ন বাসাবাড়িতে কানেকশন দিত। এভাবে তারা বিভিন্ন বাসাবাড়িতে কানেকশন লাইন তৈরি করত, কার মাধ্যমে, তোমার সুইচের মাধ্যমে। এবং যখন তারা বাসাবাড়িতে কানেকশন তৈরি করত তখন শুধুমাত্র তোমার এখানে শুধুমাত্র ইউজাররা ব্যবহার করতো মনিটর, অর্থাৎ শুধুমাত্র তারা মনিটর দিয়ে কাজ করতে পারতো। শুধুমাত্র এখানে থাকবে মনিটর এবং এই প্রত্যেকটা মনিটরের জন্য সিপিইউ থাকবে একটা, সেই সিপিইউটা হলো সেন্ট্রাল সিপিইউ, এটাকে বলা হবে কেন্দ্রীয় সিপিইউ। অর্থাৎ একসময় কিন্তু আমাদের পার্সোনাল কম্পিউটার ছিল না, আমাদের একসময় পার্সোনাল কম্পিউটার ছিল না, ওটা ছিল কি কম্পিউটার, এটা ছিল একটা তোমার পাবলিক কম্পিউটার অথবা একটা প্রাইভেট নেটওয়ার্ক বলতে পারো, যেখানে একটা প্রাইভেট কোম্পানি তোমাকে একটা কেন্দ্রীয় সার্ভার ইউজ করতে দিবে এবং শুধুমাত্র তুমি একটা মনিটর ইউজ করে কাজগুলো করতে পারবা সার্ভারের মধ্যে। কিন্তু বর্তমানে কিন্তু আমরা সবাই একটা পিসি ইউজ করি। পিসি মানে কি, পার্সোনাল কম্পিউটার। অর্থাৎ আমার পিসির সাথে একটা মনিটরও আছে, একটা সিপিইউ আছে, এটা একটা আমাদের পিসি বা পার্সোনাল কম্পিউটার সার্ভিস। তো প্রশ্ন হচ্ছে, আমার স্টার্ট টপোলজিতে তুমি এখানে পিসি ইউজ করতে পারো, আবার এখানে শুধুমাত্র তুমি মনিটর ইউজ করেও কাজ করতে পারো। যখন তুমি এখানে শুধুমাত্র মনিটর ইউজ করবে তখন তাকে বলা হয় এন্ড কম্পিউটিং, তখন তাকে বলা হবে এন্ড কম্পিউটিং। আর যখন তুমি উইথ সিপিইউ তখন তুমি ব্যবহার করবে তখন তাকে আমরা বলছি যে একটা কনসেন্ট্রেটর বা একটা হাবের মাধ্যমে বা সুইচের মাধ্যমে কানেকশন লাইনটা তৈরি করতে হচ্ছে। ওকে, তাহলে এখানে সুবিধা অসুবিধা আছে। সেটা হচ্ছে কি যে আমাদের সুবিধা আছে, আমরা খুব সহজেই নেটওয়ার্কের যে হচ্ছে কাভারেজ এরিয়া বাড়াতে পারি, তার মাধ্যমে এখানে আমরা একাধিক হাব বা সুইচ ব্যবহার করে এটা আমরা কাজ করতে পারি। মনে করো আমার এখানে হাবের পোর্টে আছে, মনে করো আমার এখানে আছে মনে করো 7 পোর্ট, আমি ধরে নিচ্ছি আমাকে 7 পোর্ট আছে। এখন আমি চাচ্ছি যে আজকে আমার এই কম্পিউটারের সংখ্যা বাড়াতে হবে। আমার মনে করো যে আমার ল্যাবে ছাত্রছাত্রী বসবে 100 জন। আমাদের আদমদী কলেজে যেমন প্রত্যেকটা সেকশনে ছাত্রছাত্রী আছে প্রায় 118 জন, সব থেকে আমাদের সেকশনে বেশি 118 জন আছে, আবার কোন কোন সেকশনে 100 জনও আছে, 90 জনও আছে। তার মানে আমি যদি মনে করি যে আমার কেন্দ্রীয় সার্ভার থেকে আমি 2 থেকে 3টা হাব ইউজ করব, অর্থাৎ আমি এখানে এমন হাব ইউজ করব যেখানে তোমার মিনিমাম 30টা পোর্ট আছে। তাহলে আমি যদি 3টা হাব ইউজ করি তাহলে আমার 3টা হাবের ক্ষেত্রে আমি কিন্তু একাধিক পোর্ট পেয়ে যাব, তাই না? বিষয়টা হচ্ছে এমন যে মনে করো যে আমি স্টার্ট নেটওয়ার্ক তৈরি করব যেখানে একটা আমার কেন্দ্রীয় সার্ভার, আমি কেন্দ্রীয় সার্ভার থেকে কানেকশন দিব কোথায়, আমি দিলাম একটা হাবে। এই হাবে পোর্ট আছে কয়টা, এই হাবে পোর্ট আছে 30 পোর্ট, কিন্তু আমার কানেকশন দিতে হবে 90 পোর্টে। তাহলে আমি যেটা করব, আমি এখানে আরেকটা হাব ইউজ করব, সেখানে আছে আবার 30 পোর্ট, অর্থাৎ এর একটা আউটপুট পোর্ট থেকে এখানে আমি আবার 30 পোর্টে কানেকশন দিব। আমি এখানে আরেকটা হাব ইউজ করব, সেখানে আবার 30 পোর্টে কানেকশন দিব। আচ্ছা, এটাও 30 পোর্ট, এটাও 30 পোর্ট, এটাও 30 পোর্ট, টোটাল হচ্ছে 90টা পোর্ট হচ্ছে। কিন্তু তোমার এর একটা পোর্ট আর এর একটা পোর্ট শুধুমাত্র 2টা হাবের ভিতরে কানেকশন তৈরি করার জন্য 2টা হাবের ভিতরে এখানে আমাকে যুক্ত করতে হবে। তার মানে আলটিমেটলি আমার অ্যাক্টিভ পোর্ট বা ক্লায়েন্ট পোর্ট থাকবে কয়টা, এখানে 2টা পোর্ট বাদ দিলে থাকবে 28টা। এখানে তোমার অ্যাক্টিভ পোর্ট থাকবে 28টা, মানে যেখানে আমি ক্লায়েন্টটাকে সংযুক্ত করব। আর এখানে পোর্ট থাকবে 29টা, কারণ এখানে অলরেডি একটা পোর্ট কানেকশন আছে কার সাথে, হাবের সাথে হাবের। আবার তুমি সুইচ দিয়ে কানেকশন করতে পারো, কোনো অসুবিধা নাই। হাব আর সুইচের ভিতরে পার্থক্যটা হচ্ছে যে একটা শুধুমাত্র টার্গেট কিন্তু কম্পিউটারের সিগন্যালটা পাঠায়, আর হাব হচ্ছে সবগুলো কম্পিউটারের সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, এখানে তোমার এই 2টা পোর্ট যদি আমি বাদ দিই সেক্ষেত্রে আমাদের এখানে 28টা পোর্ট চালু থাকবে। এই 28টা পোর্টে আমি ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু কম্পিউটার সংযোগ দিতে পারবো। এখানে 28, এখানে 28, 56 আর এখানে 29। 56 প্লাস 29, তার মানে আমি টোটাল দিতে পারবো কয়টা কম্পিউটারকে, 9, 6, 15, 5, 7, 1, 2, 1, 3, 3, 8, আমি 85 কম্পিউটারকে কিন্তু কানেকশন দিতে পারবো শুধুমাত্র একটা সেন্ট্রাল সার্ভার ইউজ করে। এই যে আমি সেন্ট্রাল সার্ভারটা ইউজ করছি, এই সার্ভারটাকে বলা হয় তোমার জেনন সার্ভার বা জেনন প্রসেসর। এটাকে তৈরি করা হবে
জেনন প্রসেসর দিয়ে, অর্থাৎ বিশেষ একটা তোমার প্রসেসর দিয়ে ডিজাইন করতে হয়। কারণ কোনো কোরাই 7 বা কোরাই 5 বা এরকম কোনো তোমার ইন্টেলের কোনো প্রসেসর এখানে মানে সাধারণ কোনো প্রসেসর ইউজ করা হয় না, কারণ এখানে কম্পিউটার সংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু এর উপরে অনেক লোড পড়বে। অর্থাৎ এই কম্পিউটারের ক্লক সাইকেলটা অনেক বেশি হতে হবে, এটা একটা সার্ভার কম্পিউটার, তাই না? এটার ক্লক সাইকেলটা অনেক বেশি হতে হবে। যদি বেশি না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু সে সবগুলাকে সেবা দিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমি একটা ফোনে কথা বলি একটু। ওকে, সো হাবের ক্ষেত্রে এবং সুইচের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে হাব ডিভাইসটা হচ্ছে যখন সিগন্যাল পাবে তখন সে কি করবে, তখন সে সবগুলো কম্পিউটারে সিগন্যালটা পাঠিয়ে দিবে, তার মানে এটা ব্রডকাস্টিং মোডে কাজ করছে। হাব যখন সিগন্যাল পাবে তখন সে একটা ব্রডকাস্টিং ডিভাইস হিসেবে কাজ করবে। আমরা জানি যে ব্রডকাস্ট হচ্ছে সবগুলা মানে কম্পিউটারের সিগন্যালটা একবারে পাঠিয়ে দেওয়া। আর যখন তুমি সুইচ ব্যবহার করবে তখন সেটা কাজ করবে একটা নির্দিষ্ট টার্গেট কিন্তু কম্পিউটারকে পাঠাবে। অর্থাৎ কি, সেটা তখন কাজ করবে তোমার কোন মেথডে বলো তো? তখন কাজ করবে ইউনিকাস্ট মেথডে। ইউনিকাস্ট মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট টার্গেট কিন্তু কম্পিউটারকে পাঠাবে। এমন হতে পারে যে মনে করো যে আজকে আমার ল্যাবে, কম্পিউটার ল্যাবে ছাত্রছাত্রী আসছে, ধরে নাও 90 জনের ভিতরে 60 জন। আজকে মনে করো ওয়েদার খুব খুব খারাপ, আমার কম্পিউটার ল্যাবে 90 জনের ভিতরে আসছে মাত্র 60 জন। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে যদি আমি হাব ব্যবহার করি সেক্ষেত্রে আমার সবগুলা পোর্ট আমি কিন্তু বন্ধ করতে পারবো না। আমি সুইচ ব্যবহার করলে শুধুমাত্র আমি 60টা পোর্টকে অ্যাক্টিভ করে রাখবো। অর্থাৎ আমি যে সার্ভার থেকে সিগন্যালটা পাঠাচ্ছি ওই সার্ভার থেকে আমি 60টা কম্পিউটারকে টার্গেট করে পাঠাতে পারবো, শুধুমাত্র 60টা কম্পিউটার পাবে, আর অন্যান্য কম্পিউটারগুলো সিগন্যালটা পাবে না। এটা হলো সুইচের একটা বড় সুবিধা। তাহলে সুইচ মূলত কাজ করবে তোমার একটা ইউনিকাস্ট মোডে, অর্থাৎ সে সবগুলোকে না পাঠিয়ে একটা টার্গেট কিন্তু ডিভাইসকে সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে একটা পার্টিকুলার পোর্ট থেকে। তাহলে আমরা সুইচ শেষ করলাম। সুইচের পরে আমাদের যেটা ছিল সেটা আমি দেখে আসি, মানে স্টার টপোলজির পরে আসি ট্রি টপোলজি। দেখো তো ট্রি টপোলজি আমাদের বলতে আমরা কি বুঝি? ট্রি টপোলজি বলতে বোঝানো হচ্ছে যে স্টার টপোলজির সম্প্রসারিত রূপকে বলা হয় ট্রি টপোলজি। কি বলা হবে? স্টার টপোলজির সম্প্রসারিত রূপকে বলা হবে ট্রি টপোলজি। অর্থাৎ যখন আমি একাধিক স্টার নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করব তখন সেটাকে বলা হবে ট্রি নেটওয়ার্ক বা ট্রি টপোলজি। ওকে, আচ্ছা তুমি দেখতে পাচ্ছ ট্রি টপোলজি? जी सर। আকিব শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা দেখো, ট্রি টপোলজি বলতে আমরা কি বুঝি? সাধারণত আমি যদি একটা স্টার নেটওয়ার্ক কল্পনা করি, ধরুন এটা একটা স্টার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের মেইন সার্ভার। মেইন সার্ভার থেকে সিগন্যাল যাচ্ছে আমার হাবে, এটা হচ্ছে আমার হাব। আবার হাবের সাথে কানেক্টেড আছে মনে করো আরো একটা কম্পিউটার। একটা কম্পিউটার, এখানে আরেকটা কম্পিউটার যোগ করে দাও, এখানে একাধিক কম্পিউটার যোগ করে দাও। এই কম্পিউটারগুলো যোগ করা আছে একটা হাবের সাথে, তাই না? আবার আমি যদি এখানে এই কম্পিউটারের সাথে এখানে আমি যদি আরেকটা হাব ইউজ করি, এই হাবে একাধিক পোর্ট থাকবে, সেখান থেকে আবার কানেকশন লাইন তৈরি করো, এখানে তুমি কানেকশন লাইন তৈরি করো, এখানে কানেকশন লাইন তৈরি করো। তাহলে মূলত আমি যদি সংজ্ঞা বলি যে আসলে আমাদের ট্রি টপোলজি আসলে কি? ট্রি টপোলজি হচ্ছে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। অর্থাৎ যখন আমি একাধিক স্টার টপোলজি আমি একসাথে কানেকশন করে দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে আবার ট্রি নেটওয়ার্ক, তাই না? অর্থাৎ একটা গাছের যেমন মূল থাকবে, মূল থেকে যেমন শাখা প্রশাখা বা ব্রাঞ্চ নেটওয়ার্ক তৈরি হয়, সিমিলারলি আমরা একটা স্টার টপোলজির যে সম্প্রসারিত যে রূপটা আছে সেই রূপটাকে আমরা বলি ট্রি নেটওয়ার্ক। এখানে লেয়ারটাকে এখানে দেখো, এটা হচ্ছে আমার মূল কম্পিউটার বা মূল সার্ভার কম্পিউটার, আর সেখান থেকে আমার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস এই যে হাব বা সুইচের মাধ্যমে বিভিন্ন লেয়ারে কিন্তু আমি ভাগ করে দিচ্ছি। এখানে কিন্তু এই যে লেয়ারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করা আছে। তাহলে মনে রাখতে হবে যে যখন আমি কানেকশন লাইন তৈরি করব, কানেকশন লাইনের ভিতরে অবশ্যই আমার একাধিক সেন্টার মানে তোমার হাব অথবা সুইচের মাধ্যমে কানেকশন দিয়ে আমাকে নেটওয়ার্কের পরিধিগুলো বাড়াইতে হবে। সাধারণত এটা কোথায় ইউজ করা হয়? সাধারণত এটা ব্যবহার করা হয় তোমার ক্যান নেটওয়ার্ক। ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যখন একাধিক ল্যান্ডটাকে আমরা সংযোগ করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করি তখন আমাদের ইউজ করতে হয় একটা
ক্যান নেটওয়ার্ক বা একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য সাধারণত আমরা টি টপোলজি ব্যবহার করি। তো টি টপোলজির সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা হচ্ছে যে সাধারণত এখানে কিন্তু তোমার পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয় না। পয়েন্ট টু পয়েন্ট বলতে মনে করো যে এই কম্পিউটার সরাসরি কিন্তু এই কম্পিউটারে সিগন্যাল পাঠাতে পারবে না। কারণটা কি? এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে না, এটা কিন্তু তোমার একটা নির্দিষ্ট কম্পিউটারের বাইপাসে ঘুরে দাঁড়াতে হচ্ছে, তাই না? এটা তো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয় না, এই জন্য এটা একটা অসুবিধা। আর এখানে হচ্ছে অসুবিধা হচ্ছে যদি কখনো গাছের মূল নষ্ট হয়ে যায়, অর্থাৎ যদি কোনো সার্ভার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যদি এখানে সার্ভারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরা তোমার ট্রিটা অকেজ হয়ে যাবে, এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা কি? সুবিধাটা হচ্ছে সাধারণত নেটওয়ার্কের পরিধি খুব সহজেই বাড়ানো যায়। একাধিক ট্রি এর মাধ্যমে, মানে একাধিক স্টারের মাধ্যমে তুমি তোমার এই নেটওয়ার্ককে অনেকভাবে সম্প্রসারণ করতে পারো। আমাদের বাস পড়া শেষ। বাস, তারপরে পড়েছি হচ্ছে বাসের পরে পড়েছি কি রিং, তাই না? তারপরে পড়েছি স্টার, তারপরে ট্রি। এখন আসি মেশ টপোলজি। দেখো মেশ টপোলজি কি? মেশ টপোলজি কিন্তু হচ্ছে তোমাদের হয়তোবা 19 ছিল না, ছিল কি মেশ টপোলজি? নাকি 19 মেশ টপোলজি পড়েছো? 7 এ ছিল। হ্যাঁ, ক্লাস 7 এ ছিল। আচ্ছা দেখো মেশ টপোলজিটা দেখে আসি। মেশ টপোলজি, তো মেশ টপোলজিটা হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপোলজি। কারণটা হচ্ছে সাধারণত তোমার একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কাভারেজ এরিয়ার মধ্যে অথবা তোমার ল্যানের ক্ষেত্রেও কিন্তু মেশ তুমি ইউজ করতে পারো। মেশ টপোলজিতে বলা হচ্ছে সাধারণত কম্পিউটারগুলা তোমার হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে। আচ্ছা, এখানে আমি যদি কল্পনা করি এখানে মোট কম্পিউটার আছে 5টা। তুমি কল্পনা করে একটা 5টা কম্পিউটার এখানে দেওয়া আছে। এখন আমি 5টা কম্পিউটারের সাথে আমি কানেকশন তৈরি করব। তো আমি যদি সবগুলোর সাথে সরাসরি কানেকশন লাইন তৈরি করি তখন এটাকে আমরা প্রথমে বলি কিন্তু রিং টপোলজি, তাই না? আমি উপরে লিখে দিই মেশ টপোলজি। মেশ টপোলজি। সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না কথা কেটে কেটে আসছে? Sir, clear. Sir, clear. ওকে। মেশ টপোলজি। তো প্রথমে আমি যদি সকল কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে তৈরি করি তখন সেটা হবে একটা রিং নেটওয়ার্ক। তো প্রশ্ন হচ্ছে আমাদের রিং নেটওয়ার্কে একটা অসুবিধা ছিল, সেই অসুবিধাটা দূর করার জন্য সাধারণত এখানে আমাদের মেশ টপোলজি ডিজাইন করতে হয়। তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে মনে করে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা একটা উদ্দীপক, বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত টপোলজি ব্যাখ্যা করো, তখন উদ্দীপকে উল্লেখিত টপোলজি হচ্ছে রিং নেটওয়ার্ক, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কের অসুবিধাগুলা কিভাবে আমরা দূর করতে পারি। আমরা জানি যে আমাদের রিং নেটওয়ার্কে কোন একটা কেবল নষ্ট হয়ে গেলে পরে অথবা কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পরে পুরো রিংটা আমাদের অকেজ হয়ে যায় অথবা পুরো রিংটা ফেল করে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে সবগুলোর সাথে কানেকশন লাইন তৈরি করে আমরা একটা তৈরি করতে পারি একটা মেশ নেটওয়ার্ক। এখানে প্রত্যেকটা কম্পিউটার ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেকশন লাইন তৈরি করে থাকবে, অর্থাৎ এখানে তোমার মেশ পথ তৈরি হবে, তাই না? এখানে কিন্তু দেখো সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড। আচ্ছা, এখানে আমরা টোটাল কম্পিউটার ইউজ করেছি কয়টা? আমি নাম্বারিং করে দিচ্ছি। এখানে আমাদের কম্পিউটার আছে মোট 5টা। নাম্বার 1 2 3 4 5। এখন এই 5টা কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি একটা তোমার টোটাল একটা মেশ তৈরি করি সেক্ষেত্রে আমাদের যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে তোমার কোনো অসুবিধা হবে না। মনে করো যে 1 নম্বর কম্পিউটার পাঠাবে হচ্ছে তোমার 3 নাম্বারকে, তো যখন আমরা রিং ইউজ করেছিলাম সেটা কিন্তু 2 নম্বর কম্পিউটার ঘুরে আসতে হতো। যদি কখন আমাদের 2 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে যায়, মনে করো 2 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কারণটা কি? আমাদের অন্যান্য লাইন বা অন্যান্য পথ কিন্তু চালু আছে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে মেশ টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পরেও কোনো অসুবিধা হবে না, সরাসরি একটা কম্পিউটার অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে পারবে। আর এই যে কানেকশনটাকে বলা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন, অর্থাৎ একটা সিঙ্গেল পয়েন্ট থেকে বিভিন্ন পয়েন্টে ডেটা পাঠানো যায়, এটাকে বলা হবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। আমরা যেমন প্রথমে উল্লেখ করেছিলাম পয়েন্ট টু পয়েন্ট, তাই না? আর এটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। রিফাত, আসসালাম, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, আমি তোমাকে 10-5 মিনিট পরে ফোন দিচ্ছি। তো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশনের জন্য আমরা সাধারণত মেশ টপোলজিও ব্যবহার করি। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে আমাদের মেশ টপোলজিতে সুবিধা কি অসুবিধা কি? সুবিধাটা বললাম যে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এটা সুবিধা। আর হচ্ছে তোমার 2টা কম্পিউটারের ভিতরে খুব দ্রুত কিন্তু আদান প্রদান করা যাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট বাইডিরেকশনাল ওয়েতে, তাই না? আর মেশ টপোলজিতে হচ্ছে সুবিধা আছে আবার অসুবিধা আছে। এখানে অসুবিধাটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স কস্ট।
সাধারণত এখানে ক্যাবলিংটা বেড়ে যাচ্ছে, আমাদের কম্পিউটার সংখ্যা বাড়ালে আমাদের ক্যাবলের সংখ্যাটা অনেক বেড়ে যায় এবং মেইনটেনেন্স কস্ট অনেকটা বেড়ে যাবে। কারণটা কি দেখো, আচ্ছা এখানে মোট কয়টা ক্যাবল আছে? তোমরা যে কোনো একজন একটু কাউন্ট করে একটু বলো তো এখানে মোট কয়টা ক্যাবল আছে? এটা কাউন্ট করবে হচ্ছে ফারহান। ফারহান কাউন্ট করো, ফারহান কাউন্ট করে আমাকে বলো যে মেশ টপোলজিতে এখানে মোট কয়টা ক্যাবল আছে? স্যার 6টা। 6টা ক্যাবল। স্যার 8টা। আচ্ছা 8টা। মিম বললো 8টা, একজন বললো 6টা, ফারহান বললো 6টা। 10টা। 10টা কেবল আছে। আচ্ছা 10টা কেবল বলছে, স্যার 10টা। ফাইন। 10টা কেবল আমি দেখো কাউন্ট করে দেখি। এটা হচ্ছে কেবল নাম্বার 1, এটা 1 নাম্বার কেবল, এটা 2, এটা 3, স্যার 10টা। 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে টোটাল কম্পিউটার সংখ্যা আছে 5টা। তার মানে আমি যদি বলি n হচ্ছে নাম্বার অফ কম্পিউটার, n হচ্ছে 5টা কম্পিউটার, আর আমাদের কেবল সংখ্যার সূত্র হচ্ছে টোটাল নাম্বার অফ কেবল n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের কেবল সংখ্যা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমার যদি এখানে আমি আরেকটা কম্পিউটার যোগ করে দিই তাহলে আমাদের কেবল সংখ্যা কয়টা হবে? আমাদের এখানে 5টার জন্য কেবল আছে 10টা, তাই না? 6টা হলে আমাদের কেবল সংখ্যা কয়টা হবে? 15টা। 6টা হলে কেবল সংখ্যা কয়টা হবে? 6টা হলে কেবল সংখ্যা হবে n ইনটু n মাইনাস 6টা হলে কেবল সংখ্যা হবে n এর মান যদি 6 হয় 6 ইনটু 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কয়টা হবে দেখো? 15টা স্যার। 15টা কেবল হবে। তার মানে আমি একটা মাত্র কম্পিউটার সংযোগ করলাম কিন্তু আমার কেবল সংখ্যা বেড়ে গেল কয়টা? 5টা। অর্থাৎ এই টপোলজিতে অসুবিধা হচ্ছে একটা কম্পিউটার সংযোগ করলে বা একাধিক কম্পিউটার সংযোগ করলে আমাদের কেবলের সংখ্যাটা অনেক বেড়ে যায়। তার মানে আমার মেইনটেনেন্স কস্টটা অনেকটা বেড়ে যাবে। এটা একটা অসুবিধা। এটা হচ্ছে এই টপোলজির একটা বড় অসুবিধা, তাই না? তাহলে পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন ঘুরে আসতে পারে যে মেশ টপোলজিতে একটি কম্পিউটার বাড়লে অথবা n সংখ্যক টপোলজি নিয়ে গঠিত, প্রশ্নটা এমন আসতে পারে n সংখ্যক টপোলজি নিয়ে গঠিত কোন একটা মেশ টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার বৃদ্ধি করলে মোট কয়টি কেবল বৃদ্ধি পায়? প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনো। n সংখ্যক কম্পিউটার নিয়ে গঠিত একটি মেশ টপোলজিতে একটি কম্পিউটার বৃদ্ধি করলে কয়টি কেবল বৃদ্ধি পায়? একটি কেবল বৃদ্ধি করলে n সংখ্যক কেবল বৃদ্ধি পায়। আচ্ছা যেমন এখানে আমাদের আগে কম্পিউটার ছিল কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন আমি সংযোগ করেছি কয়টা কম্পিউটার এক্সট্রা? একটা কম্পিউটার, তাই না? এটা 6 নম্বর কম্পিউটার। তাহলে আমার মোট কেবল বাড়লো কয়টা? কেবল বাড়লো 5টা না? শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা তার মানে হচ্ছে মেশ টপোলজিতে n সংখ্যক কম্পিউটারের সাথে যদি নতুন একটা কম্পিউটার যুক্ত করা হয় তাহলে সেখানে n সংখ্যক কেবল বৃদ্ধি পায়। তার মানে এখানে n এর মান ছিল 5, সেখানে আমরা নতুন কম্পিউটার সংযোগ করে দেওয়ার পরে আমাদের 5টা কেবল এখানে বৃদ্ধি পাইলো, তাই না? এটা হচ্ছে আমাদের মূল লজিক। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবা, এখানে টোটাল পোর্ট কয়টা থাকবে? এখানে টোটাল পোর্ট থাকবে কয়টা বলো তো? আমার এখানে টোটাল কম্পিউটার কয়টা আছে এখন? 6টা। 6টা কম্পিউটার। আমি যদি 1 নম্বর কম্পিউটারের কথা ভাবি, আমার 1 নম্বর কম্পিউটারে এখানে মোট কয়টা পোর্ট আছে? স্যার 3টা। 4টা। কেন 5টা না? 5টা। এখানে কিন্তু 5টা পোর্ট আছে, তাই না? এখানে একটা কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া আছে 6টা কম্পিউটার। তার মানে এখানে পোর্ট কয়টা? 5টা না? ঠিক কি না? এখানে কিন্তু কম্পিউটারের সংখ্যা কয়টা? কম্পিউটারের সংখ্যা হলো n সমান 6। জি আর স্যার। একটা কম্পিউটারের পোর্ট কয়টা? 5টা। তাহলে 6টা কম্পিউটারের পোর্ট কয়টা? 30টা। কয়টা হবে? 30টা। এখান থেকে তোমাদের কিন্তু ম্যাথ আসতে পারে, এখান থেকে ম্যাথ আসতে পারে। তাহলে সূত্র হচ্ছে কি? সূত্র টোটাল পোর্ট সংখ্যা, টোটাল পোর্ট সংখ্যা হবে n ইনটু, বলো তো কত হবে? n ইনটু কত হবে টোটাল পোর্ট সংখ্যা? n minus 1। গুড। n ইনটু n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের টোটাল পোর্ট সংখ্যা। এটা হচ্ছে লিখে নাও টোটাল পোর্ট, PORT। এখন প্রশ্ন হচ্ছে যতগুলা কম্পিউটার তোমার বাড়বে আমার পোর্ট সংখ্যা বাড়বে, আমার কেবল সংখ্যা বাড়বে। তার মানে কি আমার কস্ট বেশি হবে না কম হবে? বেশি হবে।
বেশি হবে, এটা একটা বড় অসুবিধা, এটা হলো মেশ টপোলজির বড় একটা অসুবিধা। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট টপোলজির নাম কি ছিল? হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি। গুড, আমরা এখন শেষ করব আমাদের হাইব্রিড টপোলজি। ওকে, তো হাইব্রিড টপোলজি হচ্ছে আমাদের জাস্ট একাধিক টপোলজির সংমিশ্রণ। এটা মনে করে একটা বাস নেটওয়ার্ক, এই যে বাস নেটওয়ার্কটা আছে তুমি এর সাথে একাধিক নেটওয়ার্কটাকে সংযোগ করে দাও। এটা একটা বাস নেটওয়ার্ক, তুমি চাচ্ছ যে এর সাথে আমি আরো অন্যান্য নেটওয়ার্ক তৈরি করব। আমি এখানে তৈরি করলাম একটা তোমার রিং নেটওয়ার্ক, এটা মনে করে একটা রিং নেটওয়ার্ক, অর্থাৎ আমি বাসের সাথে আরো কম্পিউটারের সাথে সংযোগ করে দিলাম একটা রিং নেটওয়ার্ক। এটা একটা আমাদের রিং নেটওয়ার্ক। এখন আমি চাচ্ছি যে রিং এর সাথে আমার থাকবে কি, রিং এর সাথে থাকবে একটা তোমার হচ্ছে মেশ নেটওয়ার্ক, হতে পারে একটা মেশ নেটওয়ার্ক। আমি এখানে একটা মেশ নেটওয়ার্ক তৈরি করলাম, এটা একটা মেশ নেটওয়ার্ক। আবার এমন হতে পারে যে আমি এখান থেকে ব্রাঞ্চ তৈরি করলাম, সেটা হলো ট্রি নেটওয়ার্ক। এখান থেকে আমি ব্রাঞ্চ তৈরি করলাম, সেটা হলো ট্রি নেটওয়ার্ক, তাই না? এটা হচ্ছে কি একটা ট্রি নেটওয়ার্ক। তার মানে হাইব্রিড টপোলজি হচ্ছে যেখানে একাধিক টপোলজির সংমিশ্রণ। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা, সেটা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে যে নেট কানেকশন আছে, অর্থাৎ আমাদের যে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, সেটা একটা এই হাইব্রিড টপোলজির অংশ। সেটা কি হবে? সেটা হবে হাইব্রিড টপোলজির অংশ। তাহলে হাইব্রিড টপোলজির সংখ্যাটা কি হবে? যে টপোলজিতে সবগুলা মানে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি পরস্পরের সাথে কানেকশন থেকে একটা বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে, তাকে বলা হবে হাইব্রিড নেটওয়ার্ক বা হাইব্রিড টপোলজি। এটা হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আমাদের যতটুকু শেষ করলাম টপোলজি সম্পর্কে, আশা করি সবটুকু তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে আমাদের নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই বন্ধু সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।